আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। হতে পারে আপনার কাছে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পত্তি আছে। হতে পারে আপনার প্রভাব বলয়ে পৃথিবীর বহু দেশ আছে। হতে পারে আপনি একটি আঞ্চলিক শক্তি। তারপরও চাইলেই কিন্তু আপনি পরমাণু প্রযুক্তি নিজের হাতে পাবেন না, বা নিজের দেশের ভেতর একটি পরমাণু চালিত বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারবেন না। বিষয়টা যদি এতই সহজ হতো, তাহলে গত 10 বছরের বেশি সময় ধরে সৌদি আরব বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েও এখনো আনুষ্ঠানিকভাবে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার চুক্তি কোনো দেশের সঙ্গে করতে পারেনি। এমনকি আন্তর্জাতিক আণবিক সংস্থা থেকে তারা অনুমতিও নিতে পারেনি। বাংলাদেশের মতো দেশের জন্য এটা ছিল একটা ঐতিহাসিক অর্জনের ব্যাপার। রাশিয়ার রোসোটম কোম্পানি, যারা পৃথিবীর ৬৭% পরমাণু প্রযুক্তি নিয়ন্ত্রণ করে, বর্তমান পৃথিবীর বস হলো পরমাণু প্রযুক্তিতে। তারা বাংলাদেশের নগদে নয়, বাকিতে বিনিয়োগ করে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে দিয়েছে। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর ৬,০০০-এর বেশি নিষেধাজ্ঞা দিয়েছে। তবে কোনোভাবেই কিন্তু যুক্তরাষ্ট্র এই রাশিয়ার যে রোসোটম কোম্পানি রয়েছে তার উপর নিষেধাজ্ঞা দেয়নি। এটার গুরুত্ব যুক্তরাষ্ট্র অস্বীকার করতে পারবে না। এই নিষেধাজ্ঞা এবং যুদ্ধকালীন সময়েও যুক্তরাষ্ট্র রোসোটম থেকে প্রায় ১.৫ থেকে ৩ বিলিয়ন ডলারের ইউরেনিয়াম আমদানি করতে বাধ্য হয়েছে। ৫ই আগস্ট বাংলাদেশের ক্ষমতার পথ পরিবর্তনের পর যারাই বাংলাদেশের ক্ষমতায় এসেছেন তাদের বোঝা উচিত ছিল যে রোসোটমের বিরুদ্ধে আমরা কথা বলছি, বর্তমান পৃথিবীর লিডিং কোম্পানির বিরুদ্ধে। সুতরাং শক্তিশালী প্রমাণপত্র ছাড়া রাশিয়ার রোসোটমের বিরুদ্ধে আমরা যদি দুর্নীতির অভিযোগ করি, রাশিয়াও খুব ভালোভাবে নেবে না এবং রোসোটমও কিন্তু এই অপমানের প্রতিশোধ শক্তিশালীভাবে নেবে। এটা কিন্তু পরিষ্কার ছিল। যুক্তরাষ্ট্রের একটি আইসাই পোর্টাল ২ কলম লিখে দিল, আর এর উপর ভিত্তি করে বাংলাদেশের উপদেষ্টা পর্যায় থেকে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্পের অভিযোগ দেওয়া হলো দুর্নীতির। শক্তিশালী প্রমাণপত্র ছাড়া রাশিয়ার এই রাষ্ট্রায়ত্ত শক্তিশালী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করা রাষ্ট্রীয় পর্যায় থেকে মোটেও সমুচিত হয়নি। কারণ রাশিয়া পরিষ্কার ঘোষণা দিয়েছিল যে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার কারণে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের যে অর্থ পেমেন্ট রাশিয়ায় দেওয়া যাচ্ছে না, রাশিয়া সেটা বাংলাদেশে বিনিয়োগ করবে। রাশিয়া ঘোষণা দিয়েছিল তারা বাংলাদেশের ভেতর রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের যে অর্থ রয়েছে, যেটা বিনিয়োগ করেছে ঋণের কিস্তির মাধ্যমে তাদের ফেরত দেওয়ার কথা, সেই পুরো অর্থটা তারা বাংলাদেশের ভেতর একটি বিশাল আকারে তেল শোধনাগার তৈরিতে বিনিয়োগ করবে এবং অন্যান্য খাতে বিনিয়োগ করবে। এর জন্য রাশিয়া বাংলাদেশের ভেতর একটি ব্যাংক অ্যাকাউন্টও খুলেছিল। এই খবর নিশ্চয়ই আপনারা জানেন, বহুবার এই বিষয় নিয়ে আলোচনা করেছি। যাই হোক, রাশিয়ার বিরুদ্ধে যখন রোসোটমকে এইভাবে টার্গেট করে বাংলাদেশ, সাথে সাথে এখন রাশিয়া একটি শক্তিশালী সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ যে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ঋণের কিস্তি দেবে, সেটা রাশিয়া তার দেশে নেবে না। তবে বাংলাদেশের পরিবর্তে সেই অর্থ ব্যবহার করে মায়ানমারের ভেতর এখন তারা তেল শোধনাগার তৈরি করবে, যেটা বাংলাদেশে হওয়ার কথা ছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এটা এখন প্রধান হট খবর। মায়ানমারের ভেতর শুধু বিশাল আকারে রাশিয়া জ্বালানি শোধনাগার নির্মাণ করবে, বিষয়টা এরকম নয়। এর সাথে সাথে তারা বিশাল পরিমাণের একটি গভীর সমুদ্র বন্দরও তৈরি করবে। আর ইতিমধ্যে এই ইস্যুটিকে কেন্দ্র করে রাশিয়া এবং মায়ানমারের জান্তা সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলারের বিশাল প্রকল্প, যেটা বাংলাদেশ ঋণের কিস্তির মাধ্যমে রাশিয়াকে পরিশোধ করবে। রাশিয়া এই সম্পূর্ণ অর্থটা এখন বাংলাদেশের পরিবর্তে মায়ানমারে বিনিয়োগ করতে যাচ্ছে। মায়ানমারের ভেতর নতুন বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা, পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল উৎপাদনের জন্য রাশিয়া এই বড় অর্থটা বিনিয়োগ করবে। সরাসরি রাশিয়া বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য এটা করেছে। দেখুন, বিনিয়োগ বান্ধব পরিস্থিতি বিবেচনা করলে এবং দেশের স্থিতিশীলতা বিবেচনা করলে বাংলাদেশের মতো দেশের সঙ্গে মায়ানমারের কোনো তুলনাই চলে না। মায়ানমার একটি গৃহযুদ্ধের কবলে জর্জরিত একটি দেশ। দেশের ভেতর আইন শৃঙ্খলা এবং স্থিতিশীলতা বলতে কোনো কিছু নেই। তারপরও কিন্তু রাশিয়া এই বড় ধরনের রিস্ক নিয়েছে শুধুমাত্র রাশিয়াকে মায়ানমার সম্মানের সহিত দেখে এবং কোনো ধরনের অপমানকরক কোনো মন্তব্য করে না, এই জন্যই বিনিয়োগ করছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্র থেকে যতদূর জানা যায়, রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী জনাব ম্যাক্সিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত শনিবার
মিয়ানমারের রাজধানী নেপিদিতে পৌঁছেছেন। বর্তমানে তারা সেখানে আছেন। সেখানেই কিন্তু তারা জান্তা সরকারের প্রধান মিং অং হাইং এর সঙ্গে ব্যাপক অর্থনৈতিক সহযোগিতা এবং মায়ানমারে বিদ্যুৎ সংকট মোকাবেলার জন্য রাশিয়ার সহযোগিতা নিয়ে আলোচনা করেন। মায়ানমারে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি হতে পারে। নজিরবিহীনভাবে মায়ানমার এবং রাশিয়ার সঙ্গে 9টি চুক্তি স্বাক্ষর হয়েছে, যার মধ্যে একটি চুক্তির অধীনে রাশিয়া মায়ানমারের দাও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে। দাও মায়ানমারের তানাথিত অঞ্চলের একটি শহর, যেটি আন্দামান সাগরের উপকূলে অবস্থিত। রুশ এই উন্নয়ন মন্ত্রী সফর সঙ্গী রোসকস কংগ্রেস ফাউন্ডেশনের প্রতিনিধিরা পৃথকভাবে জান্তার বিদ্যুৎ মন্ত্রী ন্যানতুনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে তারা রুশ কোম্পানিগুলোর সঙ্গে মায়ানমারের জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, তাপ বিদ্যুৎ প্রকল্প নিয়ে বড় ধরনের বিনিয়োগের কথা বলেন। যুক্তরাষ্ট্রের পাতা ফাঁদে পা দিয়ে রাশিয়াকে তিরস্কার করে আমরা তো আমাদের যা ক্ষতি করার করে ফেলেছি। এখন যুক্তরাষ্ট্রই কিন্তু রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে রাশিয়ার যে তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা সেটা উঠিয়ে নিয়েছে। সেটা উঠিয়ে পুরোপুরিভাবে না নিলেও খুব শীঘ্রই পুরোপুরিভাবে উঠিয়েও নেবে। দেখুন, মায়ানমারের ভেতর যে তেল শোধনাগার রাশিয়া নির্মাণ করতে যাচ্ছে, সেটা এই এলাকার ভেতর প্রভাব বিস্তারে মায়ানমারকে একটি বড় সহযোগিতা করবে। রাশিয়ার কাছে বিপুল পরিমাণের খনিজ তেলের মজুদ রয়েছে। রাশিয়া এটা সাপ্লাই দেবে ব্যাপক ভিত্তিতে এই মায়ানমারের ভেতর, এবং তেল শোধনাগারটিও বিশাল পরিমাণে নির্মাণ করা হবে। মানে মায়ানমারের যে তেলের সাপ্লাইয়ের বিষয় এবং নিজস্ব সক্ষমতার বিষয়, সেটা বাংলাদেশ থেকে অনেক দূর এগিয়ে গেল রাশিয়ার এই সহযোগিতার কারণে। ঐতিহাসিক একটা কথা আছে না, হিস্ট্রি ইজ রিপিট। আবারও কিন্তু ঠিক এমনটাই হলো। আমরা রাশিয়ার কাছ থেকে 16টি MiG-29 যুদ্ধ বিমান ক্রয় করেছিলাম। পরবর্তী সময় ক্ষমতার পরিবর্তনের পর সেটা কিন্তু পাল্টে যায়, এবং আমাদের অর্থে কেনা MiG-29 বাকি 8টি, যেটি ডেলিভারি আমরা পেয়েছিলাম 8টি, ডেলিভারি বাকি 8টি দেওয়ার কথা ছিল, সেই 8টি আমরা না নেওয়ার কারণে আমাদের ক্রয়কৃত সেই 8টি MiG-29 ঠিক যেইভাবে পূর্বে মায়ানমার পেয়ে গেল, ঠিক সেইভাবে আমাদের দেশে মজুদকৃত রাশিয়ার অর্থ, যেটা ঋণের কিস্তির মাধ্যমে রূপপুরের জন্য আমরা পরিশোধ করেছিলাম, রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ ছিল এটা আমাদের দেশে বিনিয়োগ করবে। আমাদের তিরস্কারের কারণে রাশিয়া এখন মায়ানমারে নিয়ে গেল, মায়ানমার এটা পেয়ে গেল। মানে এর দায় দায়িত্ব রাশিয়ার নয়, এর দায় দায়িত্ব আমাদের। আমরা রাশিয়াকে উপযুক্ত সম্মানটা দিতে পারিনি। দেখুন, আমাদের মাননীয় সেনাবাহিনীর প্রধান যেমনটা বলেছেন, এনাফ ইজ এনাফ। গত 7 মাসে বহু হয়েছে আর নয়, এটাই কিন্তু বাস্তবতা। গত 7 মাসে বাংলাদেশের ভেতর বিনিয়োগ নামে কোনো কিছু আসেনি। এমনকি দাতা সংস্থার কাছ থেকে বড় মাপের কোনো অর্থায়ন আমরা ছাড় করতে পারিনি। উল্টো আমাদের কাছের মিত্রদের সঙ্গে আমাদের সম্পর্কের যে তিক্ততা, সেটা বেড়েছে, সেটা কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে। পাকিস্তান থেকে বড় বড় জাহাজ করে চাল আমদানি ছাড়া আর কোনো কিছুই আমাদের অর্থনীতির জন্য ভালো কিছু আমদানি হয়নি। ইতিহাস এবং প্রজন্ম এগুলো কিন্তু ভালোভাবে জাস্টিফাই করবে যে রাশিয়ার এত বড় বিনিয়োগ কেন গেল, কেন হঠাৎ করে মাত্র কয়েকজন উপদেষ্টার বেফাস মন্তব্যের কারণে রাশিয়ার এতটা আগ্রাসী পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে মায়ানমারে বাস্তবায়ন হলো। ইতিহাস কিন্তু এগুলো বিবেচনা করবে। এটা এখন পরিষ্কার, বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন দরকার দ্রুত নির্বাচন এবং নির্বাচিত একটি সরকার। বাংলাদেশে একটি নির্বাচিত সরকারি সম্পর্কের দিক থেকে আমাদের গুরুত্বপূর্ণ মিত্র রাশিয়া, চীনের সঙ্গে আমাদের যে সম্পর্কের ফারাকটা তৈরি হয়েছে সেটা কাভার করতে পারবে। সুতরাং নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।